আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আবারও তোমাদের আমিনাবাকি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আব্দুল কাদের। আজকে আমি যারা দশম শ্রেণীতে আছো তাদের বাংলা যে দ্বিতীয় পত্র আছে ব্যাকরণ অংশ, সেই অংশের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা নিশ্চয়ই ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখবা, আর ইনশাল্লাহ যদি ক্লাসটা দেখো তো আল্লাহ রহমতে তোমাদের এই টপিকস বা এই বিষয়টা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হোয়াইট বোর্ডের পিছনে যা আছে, আমি টপিক্সটা লিখে দিয়েছি শব্দের শ্রেণীবিভাগ। তো শিক্ষার্থীরা, আমরা শব্দের যে শ্রেণীবিভাগ, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। তো আমরা প্রথমে যে শব্দের শ্রেণীবিভাগ আছে, এই শ্রেণীবিভাগ আগে আমাদের জানতে হবে শব্দ কি বা শব্দ কাকে বলে। এটা যদি না জানি বা না বুঝি তাহলে তো আমাদের যে শব্দের যে শ্রেণীবিভাগ করব কিভাবে সেটা পরে। আগে আমাদের জানতে হবে যে শব্দ কি বা কাকে বলে। এখানে বলতেছে যে শব্দ হচ্ছে মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশের জন্য, শিক্ষার্থীরা মনে রাখবা, মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় বা উচ্চারণ করা হয় তাকেই শব্দ বলে। একটা কথা বলি যে শব্দ হতে গেলে অবশ্যই তার মধ্যে অর্থ থাকতে হবে। আমরা কিছু ধ্বনি বা বর্ণ একসঙ্গে মিলিত করলেই কিন্তু শব্দ হবে তা কিন্তু না। আবার আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকেও আমরা শব্দ বলতে পারি। এখন ধরো, তাহলে আমি যদি বলি, কি বলছি সংজ্ঞায়, যে দুই বা ততোধিক ধ্বনি মিলিত হবে। আমি লিখলাম ক, ল, স। এই যে দেখো কলস সমান সমান কি হয়ে গেল? কলস। এই যে কলস, কলসের ক্ষেত্রে আমরা যে এখানে কয়টি বর্ণ, একটি, দুইটি, তিনটি বর্ণ, আমরা জানি যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধ্বনির সমষ্টি যুক্ত হবে। এখানে ধ্বনি ক, খ, ক, ল এবং স, এই যে ধ্বনি, এই তিনটা ধ্বনির সমষ্টি হয়েছে কলস। এখন আমরা জানি যে এই ধ্বনিগুলো শুধু পাশাপাশি বসলেই যে সেটা শব্দ হবে তা কিন্তু না। আমরা যদি বলি, আমরা এখন বললাম ল, স, ক, লসক। এই যে এটা যদি আমরা পাশাপাশি কিন্তু ধ্বনিগুলো বসিয়েছি, কিন্তু এটা আমাদের অর্থপূর্ণ কোনো শব্দ হলো না। তো অবশ্যই শুধু পাশাপাশি ধ্বনি যুক্ত করলে যে শব্দ হবে তা কিন্তু না। ধ্বনিগুলোর মধ্যে পরস্পর সম্পর্ক বা একটা ওই ধ্বনিগুলো একত্রিত একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যদি অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাহলে সেটাকে বলা হচ্ছে শব্দ। তাহলে শব্দ কাকে বলে? অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই শব্দ বলে। আমরা জানি যে শব্দের যে শ্রেণীবিভাগ আছে, শব্দের শ্রেণীবিভাগ মোটামুটি তিন প্রকার। মনে রাখবা, একটা হচ্ছে উৎস বা উৎপত্তি, উৎস বা উৎপত্তিগত শ্রেণীবিভাগ। এটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ। এই যে আমরা তিন প্রকার শব্দের শ্রেণীবিভাগ দেখতে পাই। তো আমরা এই যে উৎপত্তিগত অর্থে, যে উৎপত্তি বা উৎসগত অর্থে, যে উৎস বা উৎপত্তিগত অর্থে, উৎস বা উৎপত্তিগত অর্থে শব্দের যে শ্রেণীবিভাগ আমরা কিন্তু এর আগেই আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের যে বইয়ের প্রথমেই কিন্তু এটা ছিল, থাকার কারণেই কিন্তু আমরা এটা আগেই আলোচনা শেষ করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গঠনগত এবং অর্থগত। মনে রাখবা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গঠনগত শব্দের শ্রেণীবিভাগ এবং অর্থগত শব্দের শ্রেণীবিভাগ।
তো আমরা সর্বপ্রথম জানবো গঠনগত শব্দের শ্রেণীবিভাগ। এই যে গঠনগত শব্দ হচ্ছে শ্রেণীবিভাগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ কাকে বলে, সাধিত শব্দ কাকে বলে, আমরা জানবো যে মৌলিক শব্দ আর সাধিত শব্দ। তো আমরা জানি যে মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দগুলো, তোমরা হয়তো অনেকেই জানো যে মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, বা ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটাকেই বলা হচ্ছে মৌলিক শব্দ। আমরা যদি উদাহরণ দেই, যেমন গোলাপ। এই যে গোলাপ যে শব্দটা আছে, গোলাপ শব্দকে কিন্তু আমরা কখনোই ভাঙতেও পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, বা ভাঙলেও কিন্তু এর কোনো অর্থপূর্ণ কোনো যে একটা অর্থ পাবো সেটা কিন্তু আমরা পাবো না। এরপর যদি আমরা বলি যে লাল, এই যে লাল যে শব্দটা আছে এটাও কিন্তু আমরা ভাঙতে পারবো না। তারপর ধরো আমি 3, তারপর হচ্ছে নাক। এই যে এগুলো হচ্ছে মৌলিক শব্দ, এগুলোকে আমরা ভাঙতেও পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, এবং এগুলো ভাঙলে কোনো অর্থপূর্ণ অংশ পাওয়া যাবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। আর মৌলিক শব্দ ব্যতীত যে শব্দগুলো আছে সবগুলোই সাধিত শব্দ। যেমন এখানে দিছি যে আমরা যে সাধিত যে শব্দগুলো আছে, যে সাধিত শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মৌলিক শব্দের সঙ্গে বা যে সাধিত শব্দ হচ্ছে উপসর্গ, উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি। এই যে উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি ইত্যাদির মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয় সেগুলোই কিন্তু সাধিত শব্দ বলা হয়। এবং এই সাধিত শব্দগুলোকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা অর্থপূর্ণ অংশ পেতে পারি বা পাবো আমরা, কিন্তু মৌলিক শব্দকে ভাঙলে কিন্তু আমরা অর্থপূর্ণ কোনো অংশ পাবো না। আমরা যদি উদাহরণ দিই তাহলে সাধিত শব্দ কি হচ্ছে, উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি যে আছে এগুলোর মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয় সেগুলোকেই বলা হচ্ছে শিক্ষার্থীরা সাধিত শব্দ। আমরা যদি উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবো। যদি বলি আমি চাঁদ মুখ, যদি বলি আমি চাঁদ মুখ, এই যে চাঁদ মুখ, এখন আমরা এটাকে যদি বিশ্লেষণ করি, চাঁদের ন্যায় বা চাঁদের মতো মুখ, মুখ। এখানে দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে চাঁদ মুখটাকে ভাঙার পর আমরা অর্থপূর্ণ কিছু অংশ পেয়েছি, কিন্তু মৌলিক শব্দকে ভাঙলে আমরা এরকম অর্থপূর্ণ শব্দ পাবো না, এটা সমাসযোগে একটা গঠিত শব্দ। আবার যদি বলি ডুবুরি, যদি বলি ডুবুরি, তাহলে আস্তে আস্তে আমাদের ডুফ যোগ উড়ি। দেখো এখানেও কিন্তু আমরা ডুবুরি যে শব্দটা আছে এই ডুবুরি শব্দকে ভাঙলে কিন্তু ডুবুরি শব্দকেও ভাঙলেও কিন্তু আমরা অর্থপূর্ণ কিছু অংশ পাবো। আবার যদি আমি বলি প্রশাসন, প্রশাসন, এই যে প্রশাসন আমরা এটাকেও ভাঙতে পারবো, কিন্তু দেখো আমি প্রশাসনকে ভাঙলাম প্রযোগ
শাসন। এখানেও কিন্তু আমরা একটা অর্থপূর্ণ অংশ পাচ্ছি। আবার আমি যদি বলি চলন্ত, চল যোগ অন্ত, এখানে দেখো আমরা একটা অর্থপূর্ণ অংশ পাচ্ছি, সেটা হচ্ছে এটা, এখানে এটা। এরকম করে দেখো যে সাধিত শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করলে বা ভাঙলে আমরা অর্থপূর্ণ অংশ পাবো, কিন্তু মৌলিক শব্দকে ভাঙলে অর্থপূর্ণ অংশ পাবো না। এছাড়াও আমরা বলতে পারি যে গরমিল বা নীল আকাশ, এগুলো হচ্ছে সাধিত শব্দের উদাহরণ। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলোকে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না। যেমন আমি যদি বলি এই মৌলিক শব্দ, আমি লালকে ভাঙলাম, ল যোগ আ যোগ ল, এখানে ভাঙার পর আমাদের কিন্তু কোনো অর্থ আসতেছে না। তো মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। আর সাধিত শব্দগুলো হচ্ছে উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয় এবং যে শব্দগুলো ভাঙলে বা আলাদা করলে অর্থপূর্ণ কিছু অংশ পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে সাধিত শব্দ। নিশ্চয়ই তোমরা গঠনগত যে দিক সেটা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব অর্থগতভাবে বা শব্দের যে শ্রেণীবিভাগ সেটা। এখন আমরা আলোচনা করব অর্থগতভাবে, এগুলো আমাদের হয়ে গেছে। তাহলে হচ্ছে অর্থগতভাবে, অর্থগত শ্রেণীবিভাগ। এই যে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ, আমরা জানি যে অর্থগতভাবে শব্দ কত প্রকার? 3 প্রকার। আমরা সংজ্ঞা জানব এবং উদাহরণের মাধ্যমে সেই শ্রেণীবিভাগগুলো বিশ্লেষণ করব। প্রথমে হচ্ছে যৌগিক শব্দ। দেখো শিক্ষার্থীরা, যৌগিক শব্দ তাহলে যৌগিক শব্দগুলো কি আমাদের আগে জানতে হবে যে যৌগিক শব্দ কাকে বলে। এই যৌগিক শব্দ হচ্ছে সেই শব্দ যেগুলোর যে আভিধানিক অর্থ বা ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। আমরা সংজ্ঞাটা একটিভাবে বলতে পারি যে যে সকল শব্দের, আমরা বলতে পারি কিন্তু যে সকল শব্দের আভিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। দেখো যে সকল শব্দের আভিধানিক বা ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, সে সকল শব্দকেই আমরা কি বলবো? যৌগিক শব্দ, যৌগিক শব্দ বলবো। তাহলে উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারবো। সব মনে রাখবা যে যৌগিক শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ বা আভিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। তার মানে হচ্ছে যে এই শব্দগুলোর অর্থের ব্যবহারের ক্ষেত্রেও পার্থক্য হবে না, তার যে উৎপত্তিগত দিক আছে সেক্ষেত্রেও পার্থক্য হবে না, একই অর্থ প্রকাশ করবে। যেমন আমরা যদি বলি গই যোগ অক বা নক, যাই হোক না কেন, গায়ক। তো শিক্ষার্থীরা দেখো যে গই, যে গায়ক শব্দের মূল কি? গই। এই যে গই মানেও কিন্তু গান করা বা যে গান করে, আর গায়ক মানে হচ্ছে যে গান করে। এখানে তার উৎপত্তিগত অর্থ বা আভিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু আমাদের একই হচ্ছে, এখানে কোনো পার্থক্য হচ্ছে না, কোনো তারতম্য হচ্ছে না। এই জন্য এটা হচ্ছে আমাদের, আমরা যদি বলি যে গান করে যে বা গান করে যে, গান যে করে বা গান করে যে বা গান যে করে, একই জিনিস। আবার আমি যদি বলি ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য। এই যে কর্তব্য মানে যা পালন করা উচিত, যা
পালন করা উচিত। তো দেখো শিক্ষার্থীরা, এখানে ক্রি যে আছে, এই যে ক্রি শব্দটা, এই যে ক্রি শব্দটাও মানে করা আর কর্তব্য মানেও করা। এখানে কিন্তু আবিধানিক অর্থ বা ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক যে অর্থ, এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, একই অর্থ প্রকাশ পাচ্ছে। আমি যদি বলি মধু যোগ র, তাহলে কি আসতেছে? মধুর। দেখো এই যে মধুর বা মধু, এই যে আমরা জানি যে মধুর মানে হচ্ছে যে মিষ্টান্ন জাতীয় যে জিনিস সেটাকে বোঝাচ্ছে, আবার মধু মানেও যে মিষ্টি জাতীয় যে জিনিস সেটাকে বোঝাচ্ছে। অতএব যৌগিক শব্দ মানে হচ্ছে ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ বা আবিধানিক অর্থ একই হবে, কোনো তারতম্য হবে না, সেটাই হচ্ছে আমাদের যৌগিক শব্দ। এরপরে আমরা জানব রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। এই যে রূঢ় বা রূঢ়ি শব্দ, তো এখানে দেখো রূঢ় বা রূঢ়ি শব্দ, এখানে আমরা বুঝতে পারবো যে প্রত্যয় এবং উপসর্গযোগে যে শব্দগুলো গঠিত হবে এবং এই শব্দগুলো মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করবে, সেটাকেই বলা হচ্ছে আমাদের রূঢ় বা রূঢ়ি শব্দ। এখানে দেখো বলতেছে যে তোমরা বইতে মিলাই নেবা, যে শব্দগুলো প্রত্যয় যোগে বা উপসর্গ যোগে, মনে রাখবা প্রত্যয় যোগে বা উপসর্গ যোগে গঠিত যে শব্দগুলো মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, আমরা লিখতেও পারি যে প্রত্যয় বলতেছে প্রত্যয় ও সর্গযোগে প্রত্যয় ও উপসর্গ যোগে গঠিত, প্রত্যয় উপসর্গ যোগে গঠিত যে শব্দগুলো মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, তাকেই রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। দেখো এখানে আমরা মানে প্রত্যয় এবং উপসর্গ থেকে যে গঠিত শব্দগুলো হবে, এই শব্দগুলোর অর্থ যেটা হওয়ার কথা মূল শব্দ অনুযায়ী তা না হয়ে যখন অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ পাবে, তখন সেটাকে বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। এখন আমি যদি বলি, দেখো একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। হস্তযোগ ইন, কি হচ্ছে? হস্তি। দেখো শিক্ষার্থীরা, হস্তযোগ ইন হয়ে গেল হস্তি। এখানে আমাদের এই যে প্রকৃতি প্রত্যয়জাত অনুযায়ী হওয়ার কথা ছিল যার, মানে হস্ত আছে যার, হস্ত আছে যার, কিন্তু প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হওয়ার কথা ছিল হস্ত আছে যার, মানে হাত আছে যার, কিন্তু আমাদের যে ব্যবহারিক অর্থ বা বিশিষ্ট অর্থ সেটা কিন্তু একটা কি বোঝাচ্ছে? পশুকে বোঝাচ্ছে। এটা একটা পশু। হাতি কি? হাতি একটা পশু না? তো এই জন্য বলতেছে যে আমাদের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ যদি এক হয় এবং ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাহলে কিন্তু সেটাকে বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আরো স্পষ্ট করার চেষ্টা করব।
আমি যদি বলি যে এখানে গবেষণা, গো যোগ এসোনা, গবেষণা। তো দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে গো যোগ এসোনা, এই যে গো মানে হচ্ছে গরু আর এসোনা মানে হচ্ছে খোঁজা, খোঁজা। তাহলে অর্থ কি আসতেছে? আমাদের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হচ্ছে এখানে গরু খোঁজা, বা এখানে বিশিষ্ট যা মানে শব্দের যে মূল অর্থ অনুযায়ী হওয়ার কথা ছিল গরু খোঁজা, কিন্তু এখানে তার যে বিশিষ্ট অর্থটা কি হচ্ছে? অধ্যয়ন, গভীরভাবে অধ্যয়ন বা পর্যালোচনা করা। দেখো, গভীরভাবে অধ্যয়ন বা পর্যালোচনা করাকে বোঝাচ্ছে আমাদের গবেষণার যে অর্থ সেটা। এই যে এখানে আমরা যদি অর্থ করতে চাই প্রকৃতি প্রত্যয় অনুযায়ী, তাহলে আস্তে আস্তে আমাদের গরু খোঁজা, কিন্তু এর বিশিষ্ট অর্থ হচ্ছে গভীরভাবে অধ্যয়ন বা পর্যালোচনা করা। আমরা আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। যদি বলি আমি সন্দেশ, এই যে সন্দেশ, সন্দেশ শব্দটা যে আছে, এই সন্দেশ শব্দটার যে অর্থ হওয়ার কথা ছিল সংবাদ, এর যে মানে ব্যবহার অনুযায়ী হওয়ার কথা ছিল সংবাদ, কিন্তু এটা আমরা যে বিশিষ্ট অর্থ সেটা কি হিসেবে ব্যবহৃত হয়? মিষ্টান্ন। এই যে মিষ্টান্ন হিসাবেই কিন্তু ব্যবহার করা হয়। আমি যদি বলি আরেকটা যদি উদাহরণ দেই, যে প্রবীণ, প্রবীণ, এই যে প্রবীণ, প্রবীণ যে শব্দটা আছে এটার আমাদের অর্থ হওয়ার কথা ছিল যে প্রকৃষ্ট রূপে যে বীণা বাজাতে পারে বা বাঁশি বাজাতে পারে, সেটাই প্রবীণ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে প্রবীণ আমরা যে ব্যবহারিক বিশিষ্ট অর্থ সেটা হচ্ছে প্রবীণ মানে হচ্ছে বয়স্ক এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক। আবার আমরা বলতে পারি বাঁশি, বাঁশি বলতে কিন্তু শুধু বাঁশের তৈরি কোনো বস্তুকে বোঝায় না, এখানে বাঁশি বলতে একটা বাদ্যযন্ত্রকেই বুঝিয়ে থাকে। তো আমরা এখানে রূঢ় বা রূঢ়ি শব্দতে বুঝতে পারলাম যে এই শব্দগুলো প্রত্যয় উপসর্গ যোগে গঠিত হবে এবং সেগুলো মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করলে সেটাকে বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এভাবে যদি পড়ো বা বোঝার চেষ্টা করো তো তোমাদের সমস্যা হওয়ার কথা না। এরপর আসতেছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় যোগরূঢ় শব্দ, এই যে যোগরূঢ় শব্দ হচ্ছে যোগরূঢ় শব্দ মনে রাখবা যে সমাস নিষ্পন্ন কিছু শব্দ আছে, আমরা লিখতে পারি সমাস নিষ্পন্ন, মনে রাখবা সমাস নিষ্পন্ন, সমাস নিষ্পন্ন যে শব্দগুলো, সমাস নিষ্পন্ন যে শব্দগুলোর সমস্যমান সমাস নিষ্পন্ন যে শব্দগুলো সমস্যমান পদের কোনো অর্থ প্রকাশ না করে, বলতেছে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো সমস্যমান পদের কোনো অর্থ প্রকাশ না করে, নতুন কোনো অর্থ প্রকাশ করে বা অন্য কোনো অর্থ প্রকাশ করে না করে, নতুন কোনো বা অন্য নতুন কোনো অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? যোগরূঢ় শব্দ বলে।
তো এখন দেখো যে আমরা উদাহরণ দিলে কিন্তু বুঝতে পারবো সমাস নিষ্পন্ন যে সকল বা যে শব্দগুলো সমস্যমান পদের কোনো অর্থ প্রকাশ না করে নতুন কোনো অর্থ প্রকাশ করে, সমস্ত পদে গিয়ে নতুন কোনো অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের কি, সেটাকেই বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। আমরা যদি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। একটা কমন উদাহরণে দেই, যেমন হচ্ছে পঙ্কজ। পঙ্কজ, এই যে এই শব্দটা হচ্ছে সমাস নিষ্পন্ন একটি শব্দ, উপপদ তৎপুরুষ সমাস। তো এখানে দেখো পঙ্কজ যে শব্দটা আছে, এই শব্দটাকে বিচার করলে বা বোঝা যায় পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। তাহলে কি হচ্ছে পঙ্কে জন্মে যা পঙ্কজ। কিন্তু এখানে দেখো পঙ্কে মানে হচ্ছে কাদা আর জন্মে মানে কোনো কিছু জন্ম নেওয়া। তাহলে তো আমাদের অর্থ হওয়ার কথা ছিল যে কাদার মধ্যে যা কিছু জন্মে তার সব কিছু হচ্ছে পঙ্কজ হওয়ার কথা ছিল। যেমন কাদার মধ্যে কিন্তু আমরা জানি যে শ্যাওলাও জন্মগ্রহণ করে, আবার যে শালুক আছে শালুকও কিন্তু এই শ্যাওলার মধ্যেই জন্মগ্রহণ করে। শৈবাল আছে, শৈবাল, শালুক, পদ্মফুল, এগুলোও কিন্তু আমাদের এই কাদার মধ্যে জন্মগ্রহণ করে। কিন্তু এই পঙ্কজ বলতে কাকে বোঝাচ্ছে? এখানে শুধু পঙ্কজ বলতে শুধু পদ্মফুলকেই বোঝাচ্ছে, এখানে অন্য কিছু নয়। এই যে পদ্মফুল, এখানে শুধু পঙ্কজ বলতে পদ্মফুলকে বোঝাচ্ছে। এখানে আমাদের যে কি বলে শৈবাল যে আছে, শৈবাল বা শালুক, একটাকেও এগুলো একটিকেও না বুঝিয়ে শুধু পদ্মফুলকেই বোঝানো হয়েছে, এই জন্য পঙ্কে জন্মে যা পঙ্কজ। আবার যদি আমরা বলতে পারি যে রাজপুত, এই যে রাজপুত, রাজপুত, এখানে হওয়া সমাস এভাবে হয় রাজার পুত্র, রাজার পুত্র। এখানে রাজপুত বলতে রাজার পুত্রকে বোঝাচ্ছে, কিন্তু আমাদের এই ব্যবহারিক অর্থ বা পুরো অর্থটা যদি করি আমরা, তখন কিন্তু একটা জাতি বিশেষকে বোঝায়, জাতি বিশেষ। আবার যদি বলি মহাযাত্রা বা জলধি, এই যে জলধি, জলধি মানে জল ধারণ করে যে বা জল ধারণ করে যা, জল ধারণ করে যা, বা যে বা যাই হোক না কেন যা। এখন দেখো এখানে আমাদের সমস্যমান পদের অর্থ অনুযায়ী হওয়ার কথা ছিল যে যা কিছু জল ধারণ করবে সেটা হচ্ছে জলধি, কিন্তু জলধি বলতে আমরা কিন্তু সেটা বুঝি না। জলধি বলতে সমুদ্রকে বুঝি, সমুদ্র। আবার আমরা যদি এভাবে বলি যে মহাযাত্রা, এই যে মহাযাত্রা, মহাযাত্রা, এখানে দেখো শিক্ষার্থীরা মহা সমারোহে যাত্রা, এখানে কিন্তু অর্থ হওয়ার কথা ছিল যে বিশাল সমারোহ নিয়ে অনেক ঢোল তবলা বাঁশি বাজিয়ে যে কোনো অভিযান করা, সেটাকেই হচ্ছে মহাযাত্রা বলা হয়ে থাকে। কিন্তু এখানে মহাযাত্রা বলতে কিন্তু কি বোঝাচ্ছে? মৃত্যু, এই যে মৃত্যু। তো সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু জানলাম যে যৌগিক শব্দ মানে হচ্ছে যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থে বা ব্যুৎপত্তিগত অর্থ এবং আবিধানিক অর্থ, ব্যবহারিক অর্থ একই, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। রূঢ়ি শব্দ হচ্ছে প্রত্যয় ও উপসর্গ যোগে যে শব্দগুলো মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আর যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো সমস্যমান পদের কোনো অর্থ না বুঝিয়ে নতুন বা অন্য কোনো অর্থকে বোঝায়, সেগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। তো শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে থাকো বা ক্লাসটা দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের শব্দের যে শ্রেণীবিভাগ আছে এগুলো, এই বিষয়টা তোমাদের আর সমস্যা থাকার কথা না। যদি একটু শুধু তোমরা বই বাইর করে অনুশীলন করো বা পড়ো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারভাবেই বুঝতে পারবা। তো শিক্ষার্থীরা আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর বাংলা বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আমি সেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব এবং যত সমস্যা থাক না কোনো বাংলার আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।